গাড়িটা লাল ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে হেলে দুলে বেশ চলছিল। হঠাৎ করেই পিছন থেকে শোনা গেল পুলিশের গাড়ির সাইরেন। ড্রাইভার মাইকেলের অনুরোধে গাড়ির স্পিড কিছুটা বাড়িয়েছিল মাত্র। ঠিক তখনই একটা বিকট শব্দে গাড়িটা ডান দিকে হ্যাঁচকা টান দিয়ে থেমে গেল। ঝনঝন করে উঠল ইঞ্জিনের ভিতরটা। শান্তশিষ্ট ড্রাইভার মানুষটাও রাগে স্টিয়ারিংয়ে চাপড় মেরে বলে উঠল, ধুর শালা, এই সময় এটাই হওয়ার ছিল। আহ, একে তো পুরনো গাড়ি, তার ওপর এই ভাঙাচোরা রাস্তা। ইস, চারিদিকটা অন্ধকার। এখন যে কি হবে কিছুই যে বুঝে পাচ্ছি না। আরে কি হলো দাদা? গাড়ি হঠাৎ করে থেমে গেল যে? কিছু সমস্যা হলো নাকি? ঠিক বুঝতে পারছি না বাবু, টায়ার ফেটেছে মনে হচ্ছে। আপনারা বসুন, আমি দেখে আসছি। ড্রাইভার অমনি বিড়বিড় করতে করতে গাড়ি থেকে নেমে গেল। বেশ কিছুক্ষণ কেটেও গেল, কিন্তু ড্রাইভার আর ভিতরে আসেই না। অন্যদিকে পুলিশের সাইরেন দিতে থাকা জিপ ওদের ধারণা মিথ্যে করে ওদের গাড়িটাকে পাশ কাটিয়ে হাইওয়ের রাস্তা ধরে হু হু করে এগিয়ে গেল সামনের দিকে। খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল ওরা। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর চারিদিকের নিস্তব্ধতা। তবে এসবের মাঝে কুহেলি ভারী অস্থির হয়ে উঠল। এমনিতেই বাড়ি থেকে এত দূরে, তার উপর একটা অজানা অচেনা কোনো একটা জায়গায় অল্প চেনা একটা মানুষের সঙ্গে বসে রয়েছে। ভাবুন তো একবার, মেয়েটার দুঃসাহস ঠিক কতটা। মাইকেল, বাইরে এতক্ষণ কি হচ্ছে বলো তো? লোকটা এখনো আসছে না কেন? আমার কেন জানি না খুব ভয় লাগছে, জানো? হ্যাঁ, দাঁড়ান, আমি নেমে একবার দেখি দেখি তো কি ব্যাপার। যেই না মাইকেল গাড়িতে কুহেলিকে একা রেখে বাইরে বেরিয়ে দেখবে বলেছে, অমনি কুহেলি ভয় পেয়ে মাইকেলের হাতটা খপ করে চেপে ধরল। না না, এখন নামতে হবে না। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। লোকটা যদি চোর ছেঁচোর হয়, তার থেকে বরং এক কাজ করো, আমরা ভেতরে থেকে সব লক করে দিই, ডাকলেও খুলবো না। কুহেলির কথা শুনে ভারী মজা পেল মাইকেল। হ্যাঁ, তাই আবার হয় নাকি? আপনার মাথা ফাতা খারাপ হয়ে গেল। লোকটা খামোখা ওই চোর ছ্যাঁচোর বা অন্য কিছু হতে যাবেই বা কেন? আরে বাবা, গাড়িতে একটা সমস্যা হয়েছে, ঠিক করতেই তো নেমেছে। আর তাছাড়া উনি তো ওই শুভ্ররই ঠিক করে দেওয়া লোক। ও আমার যথেষ্ট ভরসা আছে ওনার ওপর। আপনি বসুন তো নিশ্চিন্ত হয়ে, আমি চট করে একবার দেখে আসছি। মাইকেল কুহেলিকে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে ওর বারণ না শুনেই গাড়ি থেকে নামল। মোবাইল ফোনের টর্চের আলোয় দেখল ড্রাইভার টায়ারের সামনে বসে মাথা চুলকোচ্ছে, আর চারিদিকটা একেবারে ঘুটঘুট করছে অন্ধকার। কোনোখানে কোনো জনমানব নেই। কি কি অবস্থা দাদা গাড়ির? কতক্ষণ লাগবে? সন্ধে তো ভালোই হয়ে গেল। অবস্থা খুব খারাপ বাবু, পাথর লেগে টায়ারটা একেবারে বিচ্ছিরিভাবে চিড়ে গেছে। আর কপাল খারাপ যে এক্সট্রা টায়ার যেটা ছিল সেটারও যে হাওয়া বেরিয়ে বসে আছে। কেলেঙ্কারি বলেন কি? তাহলে এখন উপায়? আচ্ছা, আশেপাশে কোনো মেকানিক বা ওই গাড়ি সারাবার দোকান দেখলে হয় না? তাহলে আমরা না হয় একটু বাইরে বেরিয়ে দাঁড়াচ্ছি। আপনি যদি কোনোভাবে ওই টায়ারটা চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, দেখুন না চেষ্টা করে। বাবু, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর আজ এই গ্রামের দিকে একটা আদিবাসীদের পরবও চলছে। ওই যে ওই দূরে দেখুন না, দেখুন না আলো জ্বলছে। হ্যাঁ, আর কি বলবো, সব মেকানিক এখন ওই হারিয়া খেয়ে নাচছে। দোকানপাট সব বন্ধ। এই রাস্তায় সারা রাত আর কাউকে পাবেন বলে তো মনে হয় না। আরে এসব আপনি কি শোনাচ্ছেন দাদা? তাহলে তো খুব কেলেঙ্কারি হয়ে যাবে। এখন সবে সন্ধে 7:30 বাজে। ও বাবা, ভোর হতে তো অনেক দেরি। এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ড্রাইভার নিজেও বেশ বিরক্ত। তবে এবার আর তার গলায় শুধু বিরক্তি নয়, সঙ্গে ভয়ের ছাপ স্পষ্ট। কি যে ফ্যাসাদে পড়লাম।
তার ওপর আবার শুনেছি এই রাস্তায় নাকি হাতি বেরোয়। সেটা হলে তো আরেক বিপদ। এই তো আরো সাংঘাতিক ব্যাপার। না না না, কিছু তো একটা করতেই হবে দাদা। ড্রাইভারের সঙ্গে কথা বলে এসে মাইকেল ফিরে এলো ভিতরে। কুহেলিকে সবটা জানালো। কুহেলির এসব শুনে মুখ চোখ ততক্ষণে শুকিয়ে গেছে। এই নির্জন রাস্তায় সারা রাত গাড়িতে বসে থাকা অসম্ভব। তার উপর যদি সত্যি সত্যি হাতি বেরোয়, তাহলে তো আর এক কেলেঙ্কারি। বাইরে থেকে ড্রাইভার ততক্ষণে হাঁক পারলেন। বাবু, আপনারা এক কাজ করুন বাবু, আপনারা এই গ্রামের রাস্তা ধরে ভেতরে যান, ওই কাছে পিঠে ছোটখাটো কোনো হোটেল পেয়েই যাবেন। আমি সারা রাত গাড়িতেই পাহারা দেবক্ষণ, কোনো চিন্তা নেই। কাল সকালে টায়ার ঠিক করে আমি আপনাদের হোটেল থেকে পিক করে নেব। এই কথা শুনে কুহেলি আরো চিন্তিত হয়ে পড়ল। সে কি, এখন এই অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে নাকি? আর এইরকম একটা জায়গায় সত্যি সত্যি কোনো হোটেল পাবে? বলতে পারছি না। তাছাড়া তো আর কিছু করারও নেই ম্যাডাম। অন্তত একটু ভেতরের দিকে, মানে ওই গ্রামের কাছাকাছি গিয়ে চেষ্টা তো করে দেখতে হবে। অন্তত সারা রাত্রি গাড়িতে বসে থাকার থেকে একটা লোকালয়ে গিয়ে থাকা যায়, তাহলে তো অন্তত সেটা একটু ভালো হয় না? হ্যাঁ, রাত তখন কথায় কথায় প্রায় 8:15। হ্যাঁ, রাত্রিই বলছি, কারণ বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে এই সময়টাকে আর সন্ধে বলা চলে না। গাড়িটা রাস্তার এক কোণে অন্ধকার ঝোপের আড়ালে নিরাপদ জায়গায় রেখে মাইকেল আর কুহেলি গ্রামের রাস্তা ধরল। চারিদিকে শাল আর মহুল গাছের জঙ্গল। আকাশে তখন একটা ভরাট চাঁদ রয়েছে, তবে ওদের ছায়াগুলো বড় রহস্যময়। দূর থেকে ভেসে আসছে মাদলের শব্দ, পরবের বাজনা শুনতে পাচ্ছে। কুহেলি জিন্স আর তার উপর একটা কুর্তি, আর তার সঙ্গে নিয়েছে একটা হালকা ওড়না। ক্রমাগত সে এদিক ওদিক তাকাচ্ছে। শহরের মেয়ে, কোনোদিন এমন অন্ধকার নিস্তব্ধতার মুখোমুখি সে হয়নি। মাইকেল, আমরা ঠিক করছি তো? যদি কোনো বুনো জন্তু জানোয়ার বেরিয়ে আসে, কিংবা যদি ডাকাত পড়ে? আরে দূর ম্যাডাম, দেখেছেন আমার আবার ধুলো ধুলোতে এমন। এইসব গ্রামে গঞ্জের রাস্তায় ওসব ডাকাতরা লুকিয়ে বসে নেই। এখানে কেই বা কারি কারি টাকা গয়না এসব নিয়ে রোজ রোজ যাতায়াত করে শুনি। আর ওই বুনো জানোয়ার বলতে ধরুন শিয়াল, তাছাড়া আর কিছুই নেই। আপনি এক কাজ করুন, পা চালান, পা চালান। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা রাত জাগা পাখি ডাক দিয়ে উড়ে গেল। কুহেলি সেই শব্দ শুনে রীতিমতো আঁতকে উঠল এবং অজান্তেই মাইকেলের হাতটা শক্ত করে চেপে ধরল। মাইকেল নিজেও একটু থমকে দাঁড়ালো। কুহেলির হাতের আঙুলগুলো ঠান্ডায় আর ভয়ে থরথর করে কাঁপছে। প্লিজ প্লিজ হাতটা ছাড়বে না, আমি সত্যিই খুব ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে চারদিক থেকে হাজারটা চোখ আমাদের দেখছে। কেমন যেন মনে হচ্ছে আমাদের পিছন পিছন কেউ আমাদের ফলো করতে করতে আসছে। আরে বাবা, ভয় নেই, ভয় নেই কুহেলি ম্যাডাম, ভয় নেই। আমি আছি তো। আমার হাতটা শক্ত করে ধরে রাখুন, নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি হবে না। মরতে যখন দিইনি, এখানে অন্যের হাতে মরতেও দেব বলে মনে হয় না। আর সত্যি বলতে কি বলুন তো, ওই পুলিশের ভয়ের থেকে না এই ভূতের ভয়টা অনেক বেশি কিউট। কুহেলি মাইকেলের কথার পিঠে কোনো পাল্টা জবাব দিল না। ও শুধু আরো একটু ঘেঁষে মাইকেলের দিকে এগিয়ে গেল। মাইকেলের ওই শক্তপোক্ত লড়াই করে খেটে খাওয়া হাতটার মধ্যে ও যেন অদ্ভুত একটা ভরসা খুঁজে পাচ্ছে, যে মাইকেলটাকে ও কাল পর্যন্ত চিনতই না। আজ এই ঘোর অন্ধকার রাস্তায় সেই ছেলেটাকেই ওর একমাত্র পৃথিবী বলে মনে হচ্ছে। মাদলের শব্দটা ক্রমশ যেন কাছে চলে আসছে। গ্রামের আলো দেখা যাচ্ছে দূর থেকে।
কিন্তু এই মেঠো রাস্তায় দুই অপরিচিত মানুষের হাতের বাঁধন যেন একটা নতুন অনুভূতির ইশারা দিচ্ছে, যেখানে ভয়ের চেয়েও বেশি কাজ করছে একটা নীরব সাহচর্য। শাল বনের ভিতর দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় মহুলের গন্ধ মাখানো, কুহেলি আর মাইকেলের পায়ের শব্দ শুকনো পাতার উপর মচ মচ শব্দ তুলে এগিয়ে চলেছে। শহর থেকে ভাড়া করে নিয়ে আসা গাড়ি, পুলিশের সাইরেন আর পারিবারিক সমস্ত ঝুট ঝামেলা অশান্তি এইসব এখন অনেক দূরে। এখানে শুধু আছে অন্ধকার, মাদলের ছন্দ আর একে অপরের অস্তিত্বের এক মিষ্টি উষ্ণতা। কুহেলি বুঝতে পারছে মরতে চাওয়ার চেয়ে এই বেঁচে থাকাটা, এমনকি এই ভয়টাও ওর কাছে যেন অনেক বেশি রোমাঞ্চকর। মাইকেল ভাবছিল ওর সাধারণ জীবনে এমন একটা রাত আসবে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। লাল মাটির এই রাস্তায় ওদের দুজনের ছায়া মিলে মিশে যেন এক হয়ে যাচ্ছে, যেন ভবিতব্যই ওদের এই এক ঘাটে এনে দাঁড় করিয়েছে। বাঁকুড়ার গ্রাম্য পরিবেশ ওদের জন্য সত্যি কি নিয়ে অপেক্ষা করছে তা ওরা কিছুই জানে না। কিন্তু কুহেলির হাতের ওই শক্ত মুঠো মাইকেলকে বেশ বুঝিয়ে দিচ্ছে যে মাইকেল এখন আর একা নয়। শাল বনের মধ্যে দিয়ে অন্ধকার রাস্তায় দুজনে হাঁটছে। কুহেলি এখনো মাইকেলের হাতটা শক্ত করে ধরে রেখেছে। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে লাল মাটির রাস্তায়। নির্জনতার একটা নিজস্ব শব্দ আছে যা কুহেলি আজ প্রথমবার যেন শুনতে পাচ্ছে। হয়তোবা কুহেলি অনুভব করতে পারছে জীবনে চলার পথে সঠিক রাস্তা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি সেই সঠিক মানুষটাকে, যেন সেই মানুষটাও একই রাস্তায় পাশাপাশি হাঁটতে থাকে। কুহেলি মৃদু স্বরে বলল, কি অদ্ভুত তাই না মাইকেল, যে মানুষটাকে কাল রাত পর্যন্ত চিনতামই না, আজ এই অন্ধকার অজানা অচেনা জায়গায় তাকেই সব থেকে বেশি ভরসা করতে হচ্ছে। সত্যি বলতে কি মন থেকে চাইছে তোমাকে ভরসা করতে। এভাবে ধুম করে কাউকে ভরসা করে কি ঠিক করছেন ম্যাডাম? এই ধরুন আমি যদি এখন চোর কিংবা ডাকাত হই, তখন কি হবে? কি আর হবে, আমার কাছে কি বা এমন আছে তুমি লুট করলেও কিছুই পাবে না। যাও বা একটা স্কুটি ছিল, সেটাও তো রেখে এলাম। হ্যাঁ, সেই মাঝ রাতের ওই গঙ্গার ঘাটে যদি আপনি ঝাঁপ দিতেন, তবে আজ তো আর এই বাঁকুড়ার এমন একটা জায়গায় এই শালমহুলের গন্ধটা পেতেন না। এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতো কখনো? হতো না তো। এমন একটা ধামসা মাদলের শব্দ শুনতে পারতেন? ভেবে দেখুন তো, জীবনের কত কিছু মিস করে যেতেন। ভাবুন একবার। আপনি একটু চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে বন্ধুর মতো রয়েছি। কুহেলি এবার অন্ধকার রাস্তায় হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়ে মাইকেলের দিকে তাকিয়ে মজা করে বলল, কিন্তু এই বন্ধ নাক নিয়ে তুমি মহুলের গন্ধ পেলে? পেলাম। মহুলের গন্ধ বেশ ঝাঁঝালো হয়। আচ্ছা মাইকেল, একটা কথা রাখবে? এই যে বারবার ম্যাডাম আপনি এগুলো বলছো, এগুলো কি বন্ধ করা যায় না? এই দেখো, আমি তো কি সুন্দর তুমি করেই বলছি। আমরা কি এখনো অচেনা বলো? ওরে বাবা রে, মা গো মা, ইয়ে আমি না হয় চেষ্টা করব। আপনি মানে তুমি বললে যদি তোমার সুবিধে হয় তবে তাই হোক। আসলে আমার ডাস্ট অ্যালার্জিটা, আসলে তো এই ধুলো ধোঁয়া খুব একটা জাগে জাগে আসলে অভ্যেস নেই তো, তাই হুট করে এরকম তুমি বলে ফেলা যায় না। তবু চেষ্টা করছি। কুহেলি মিষ্টি করে হাসল। মাইকেলের এই সহজ সারল্যই ওকে বারবার মুগ্ধ করছে। বেশ অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছে। তখন রাত প্রায় 8:45।
হাঁটতে হাঁটতে ওরা গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছে। চারিদিকে মাটির বাড়িগুলোর দেওয়ালে রঙিন নকশা আঁকা। গ্রামের মাঝখানের উঠোনে বড় একটা আগুনের কুণ্ড ঘিরে আদিবাসী নারী পুরুষ নির্বিশেষে সবাই নাচ গান করছে। মাদলের গম্ভীর শব্দ আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। কুহেলি আর মাইকেলকে দেখে ওই ভিড় থেকে দুই আদিবাসী মহিলা, যাদের পরনে লাল পেরে হলুদ শাড়ি আর মাথায় গোঁজা বনফুল, তারা এগিয়ে এলো। ও মা, এ কি গো? সাইন্স বেলাতে কে আইসলি গো মোদের গাঁটয়? কোথা থেকে আইছো বটে? আর বলো না দিদি গো, আমরা একটু বিপদে পড়েছি। মানে আমাদের গাড়িটা ওই মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। যদি আজকের রাতটা কোথাও একটু আশ্রয় পাওয়া যেত। দিদি বলে যখন শুধাইছো, তখন ব্যবস্থা কি একটা হবে লাই গো? আরো এক আদিবাসী মহিলা কুহেলির মিষ্টি মুখটা দেখে হাসি মুখে বলল, বিপদ লয়ে ভাবিস না রে বাবু, আইজ আমাদের পরব। দেখি দিনি, এ তো লাল টুকটুকে বউটো বটে। আয় গো বিটি, আমাদিগের সাথে পা মিলাবি আয়। ব্যাস, তারপর আর ওরা কোনো কথা বলার সুযোগ না দিয়ে কুহেলির হাত ধরে নাচের জায়গায় টেনে নিয়ে গেল। কুহেলি প্রথমটা একটু লজ্জা পেলেও আদিবাসী মহিলাদের সেই অকৃত্রিম আন্তরিকতা আর মাদলের জাদুকরি ছন্দে সম্মোহিত হয়ে গেল। ও ওদের সাথে পা মিলিয়ে নাচতে শুরু করল। গানের তালে তালে মন হারালো বিটিলো, মন হারালো বিটিলো। জঙ্গলি ফুলের মালা দেব, খোপায় দেব মঞ্জুরি। জঙ্গলি ফুলের মালা দেব, খোপায় দেব মঞ্জুরি। সোহাগ পাবি পীড়িত পাবি, মরদ পানে যা কুরি, মরদ পানে যা কুরি। মাদল বাজে ধামসা বাজে বাজে প্রেমের বাসিলো। ঝুমুর গানের তালে তালে মন হারালো বিটিলো, মন হারালো বিটিলো। মাদল মাদল বাজে ধামসা বাজে বাজে প্রেমের বাসিলো। মাদল বাজে ধামসা বাজে বাজে প্রেমের বাসিলো। ঝুমুর গানের তালে তালে মন হারালো বিটিলো, মন হারালো বিটিলো। জঙ্গলি ফুলের মালা দেব, খোপায় দেব মঞ্জুরি। জঙ্গলি ফুলের মালা দেব, খোপায় দেব মঞ্জুরি। সোহাগ পাবি পীড়িত পাবি, মরদ পানে। কুহেলি গায়ের ওড়নাটা কোমরে জড়িয়ে ওদের হাত ধরে গোল গোল করে ঘুরছে। আগুনের শিখার আলোয় ওকে একজন অরণ্য দেবীর মতো লাগছে। মাইকেল দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সেই দৃশ্যই দেখছে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো। কুহেলি তখন ওদের সঙ্গে আপন মনে নাচছে। ওর মুখের সেই প্রাণ খোলা হাসিটা মাইকেল আগে কখনো দেখেনি। কুহেলিকে না জানিয়েই সে একটার পর একটা ছবি তুলতে লাগলো। মোবাইলের স্ক্রিনে কুহেলির সেই ছবিগুলো দেখতে দেখতে মাইকেল নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল। কি অদ্ভুত সুন্দর লাগছে ওকে, এই আগুনের আলোয় এত হাসি খুশি। মনেই হচ্ছে না যে ও কোনো বড় পুলিশ অফিসারের মেয়ে। যেন এই মাটির মানুষ মনে হচ্ছে ওকে। কেন জানি না, মন বলছে এই মেয়েটাকে সারা জীবন এভাবেই হাসি খুশি আগলে রাখি। নাচতে নাচতে কুহেলি দূর থেকে বেশ কয়েকবার মাইকেলের দিকে তাকালো। ওর চোখে চোখ পড়তেই মাইকেল ফোনটা সরিয়ে নিয়ে একটু স্বাভাবিক হওয়ার ভানও করলো। কুহেলির মনে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। জীবনে প্রথমবার ওর মনে হলো যে ও যে নিরাপত্তার খোঁজে এতদিন ঘুরে বেরিয়েছে, তা যেন এই সাধারণ ছেলেটার চোখের চাহনিতেই লুকিয়ে রয়েছে। মাইকেলকে আজ ওর বড্ড আপন, বড্ড কাছের আর নিজের মানুষ মনে হতে লাগলো। অমনি ওদের দুজনের চোখ চাওয়াচাওয়ি দেখে আর একজন আদিবাসী মহিলা বেশ মজা করেই বলে উঠল, বাবু, বিটির দিকে এমন চাতক পাখির লাহান কি দেখছিস গো? ঘর নিয়ে যাবি যখন, তখন তো তরই থাকবে।
এখন আমাদিগের বিটির সাথে দুপা থিরকিয়ে রে বটে। কুহেলি ওদের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মাইকেলের মুখ লজ্জায় গেল লাল হয়ে। বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে আদিবাসীদের মায়াবী রাতে শুরু হলো এক অন্যরকম ভালোবাসার উপাখ্যান, যেখানে কোনো বৈষম্য নেই, আছে শুধু সুর আর মন দেওয়া নেওয়ার এক গোপন আলাপন। নাচ গানের আসর যখন ভাঙল, তখন মাথার উপর চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। মাদলের বোলটা বাতাসে মিলিয়ে যেতেই আদিবাসী পাড়ায় একটা অদ্ভুত মায়াবী নিস্তব্ধতা নেমে এলো। আগুনের কুণ্ডটা তখনও ধিকি ধিকি করে জ্বলছে। সেই দুই আদিবাসী মহিলা যারা কুহেলিকে নাচতে টেনে নিয়ে গিয়েছিল, তারা এবার এসে মাইকেলের সামনে দাঁড়ালো। ও বাবু, রাত তো অনেক হইল বটে, কোথা যাবি আর হেন? চল মোদের ঘরটকে চল কেনে, বিটি টরে লিয়া বিরাম করবি। হ্যাঁ গো দিদি, তা তো বটেই। যদি কিছু খেয়ে নেওয়া যেত, আসলে সেই অনেকক্ষণ থেকে না কিছু খাওয়া হয়নি। বিটি তো একেরে নুইয়া গেছে রে, ঘর বউ কেমন কষ্ট দিতে আসে। চল চল, আমাদিকে ছোট কুড়িয়াতেই তোদের থাকার জুত হবে, কিছু পেটে দিবি চল। মাইকেল বুঝলো এরা ওদের দুজনকে স্বামী স্ত্রী ভেবেই নিয়েছে। ও এক মুহূর্তের জন্য কুহেলির দিকে তাকালো। কুহেলির চোখে তখন রাজ্যের ক্লান্তি আর এক রাস অনিশ্চয়তা। যদি এই মুহূর্তে মাইকেল সত্যিটা বলে দেয় যে ওরা বিবাহিত নয়, তবে গ্রামের এই সরল সাদামাটা মানুষগুলোর মনে ভারী খটকা লাগবে। আর তাছাড়া এই রাতে সেটা বিপদ ডেকে আনতেই পারে। মাইকেল পরিস্থিতির গুরুত্ব বুঝে ওদের ভুলটুকু শুধরে দিল না। ও শুধু মৃদু হেসে কুহেলির হাতটা ধরল। হ্যাঁ দিদি, চলো, ও সত্যি খুব টায়ার্ড। চলো কুহেলি। চলো। রাত তখন প্রায় 10:30। মাটির দেওয়াল, খড়ের চাল, ল্যাপা পোছা পরিষ্কার ঘর। এক কোণে একটা কাঠের চৌকি, আর অন্য কোণে কিছু সাংসারিক আসবাব। ঘরের ভেতর থেকে মহুলের একটা হালকা মিষ্টি গন্ধ ভুর ভুর করে বেরোচ্ছে। বস মা বস, সেইল থেকে আইসলি তোরা, আমাদিগের বুনো খাবার কি আর মুখে রুজবে? তবু পেলাম হই রে, একটু খেয়ে লিয়ে বিরামটা কর কেনে। তারপর রাতের খাবার এলো। শালপাতার থালায় গরম গরম ভাত, লাল লাল আলুর চচ্চড়ি, আর ঝাল ঝাল করে রান্না করা দেশি মুরগির মাংস। বাঁকুড়ার এই আদিবাসী খাবারের স্বাদ যেন জিভে জল এনে দেয়। আর এমনিতেই কুহেলি আর মাইকেল যথেষ্ট ক্ষুধার্ত ছিল, তাই কোনো কথা না বাড়িয়ে তৃপ্তি করে খেল। কুহেলি তো ভাবতেও পারেনি কোনোদিন সে মাটির ঘরের মেঝে বসে শালপাতার থালায় খাবার খাবে। খাওয়া শেষ হতেই আদিবাসী মহিলারা একটা নতুন লাল হলদে রঙের ছাপা শাড়ি বের করলো, আর তারপর যত্ন করে সাজিয়ে দিল কুহেলিকে। বিটি, তুই তো একেরে আমাদের গায়ের মেয়েটা হয়ে গেছিস বটে। এই ছাপা শাড়িটা ল্যাদিনি পরে ল্যা, সেইলেরও গলা বন্ধ জামায় বড্ড কষ্ট হচ্ছে তোর। ওরা যত্ন করে কুহেলিকে আদিবাসী কায়দায় শাড়িটা পরিয়ে দিল। তারপর একজন ঘরের কুলুঙ্গি থেকে একজোড়া শাঁখা, পলা আর সিঁদুরের কৌটো বের করে আনলো। আরে, বিটির সিথিটো যে একদম খালি বটে। এ কেমন কথা গো বাবু? বিটির কপালে সিঁদুর রাঙিয়ে দিয়ে দিনি। লে, এই লে, সিঁদুরটা তো পইরে দে কেনে। কুহেলি প্রথমটা একটু আঁতকে উঠেছিল, ওর বুকের ভিতরটা কেমন ধক করে উঠল। কিন্তু ও দেখল মাইকেলের শান্ত চোখ দুটো। মাইকেল ইশারায় ওকে চুপ থাকতে বলল। কুহেলি বুঝল এই সরল মানুষগুলোর বিশ্বাসের মর্যাদা রাখা আর নিজেদের বিপদমুক্ত রাখাই একমাত্র উপায় এখন। তাই ও কোনো প্রতিবাদ করল না, বরং মাইকেল যখন আঙুলের ডগায় সামান্য সিঁদুর নিয়ে ওর কপালে ছুঁয়ে দিল, কুহেলি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য ভিতর থেকে কেঁপে উঠল।
শাখা পলা পরা অবস্থায় ওই ছাপা শাড়িতে কুহেলিকে যেন অবিকল একটা গ্রামের বধূই মনে হচ্ছে। রাত তখন প্রায় 11টা। আদিবাসী মহিলারা ওদের ঘরে একটা হ্যারিকেন রেখে দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে গেল। ঘরের নিস্তব্ধতা যেন হ্যারিকেনের শিখার মতোই কাঁপছে। হ্যারিকেনের হলদেটে আলোয় কুহেলিকে আজ অপার্থিব সুন্দর লাগছে। সেই তেজি বদরাগী পুলিশ অফিসারের মেয়েটা যেন মুহূর্তের মধ্যেই মায়াবী সুন্দর নমনীয় নারী মূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে। মাইকেল মৃদু স্বরে বলল, কিছু মনে করো না কুহেলি, এছাড়া আর কোনো উপায় ছিল না। এই রাতে ওদের বিশ্বাস ভাঙলে হিতে বিপরীত হতে পারত। কুহেলি শাড়ির আঁচলটা একটু টেনে নিয়ে মৃদু হেসে জবাব দিল, আমি জানি মাইকেল, আমি রাগ করিনি, বরং কেমন অদ্ভুত একটা শান্তি লাগছে। সারাদিনের পর এই মিথ্যে নাটকটা খুব সত্যি মনে হচ্ছে। মাইকেল কোনো উত্তর দিল না। ও হ্যারিকেনের দমটা একটু কমিয়ে আলোটা ফিকে করে দিল। তারপর নিঃশব্দে চৌকি থেকে নেমে মেঝেতে একটা শীতল পাটি পেতে শুয়ে পড়ল। এমা, তুমি নিচে শুচ্ছ কেন? চৌকিটা তো বেশ বড়। না 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 না, ও তুমি ঘুমো। সারাদিন তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে, কাল আবার লম্বা রাস্তা জার্নি হবে। আমি এখানেই ঠিক আছি, শুয়ে পড়ছি। তুমিও আর অপেক্ষা করো না, ঘুমিয়ে পড়ো, কেমন? শিওর? হ্যাঁ শিওর। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কুহেলি আর জোড়াজুড়ি করলো না। ও চৌকিতে শুয়ে পড়ল নিশ্চিন্তে। ক্লান্তিতে ওর দু চোখ ঘুমে জড়িয়ে আসছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কুহেলি অঘোরে ঘুমিয়ে পড়ল। হ্যারিকেনের মৃদু আলোয় ওর ঘুমন্ত মুখটা একটা পবিত্র শিশুর মতো লাগছে। মাইকেল মনের খেয়ালে উঠে বসল। অপলক দৃষ্টিতে কুহেলির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। যে মেয়েটা কাল রাতে মরতে চেয়েছিল, আজ সে কত নিশ্চিন্তে এই আদিবাসী বাড়িতে ঘুমোচ্ছে। ওর কপালে মাইকেলের দেওয়া সিঁদুরের টিপটা জলজল করছে। মাইকেল মনে মনে ভাবল, ভাগ্য আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। এই সিঁথিতে দিয়ে দেওয়া সিঁদুর হয়তো মিথ্যে, এই রাতটাও শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনে তোমার জন্য যে জায়গাটা তৈরি হলো, সেটাকে আমি কোথায় লুকোবো? বাইরে তখন ঝিঝি পোকার ডাক, আর আদিবাসী পাড়ার সেই নিস্তব্ধতার মাঝে মাইকেল একা জেগে রইল, ওর জীবনের সব থেকে সুন্দর আর জটিল অনুভূতির সাক্ষী হয়ে। রাতের অন্ধকার কেটে সবেমাত্র পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বন বনানীর পাখিগুলো ডাকতে শুরু করেছে নিজেদের ছন্দে। হঠাৎ দরজায় দুবার মৃদু টোকা পড়ল। ও বিটি, ও বাবু, বেলা হইল যে, আর কত ঘুমাবি গো? দরজায় শব্দ হওয়া মাত্রই তড়ি ঘড়ি মাইকেলের ঘুম গেল ভেঙে। ও মেঝেতে শুয়েছিল, ধরফর করে কোনো মতে উঠে বসলো। তারপর ওর খেয়াল হলো যে ও কোথায় আছে। কুহেলি যদিও তখনও অঘোরে ঘুমোচ্ছে। মাইকেল তাড়াতাড়ি কুহেলির কাছে গিয়ে ফিস ফিস করে ওকে ডাকতে শুরু করলো। কুহেলি, কুহেলি, আরে এই কুহেলি, ওঠো, আরে তাড়াতাড়ি ওঠো, ওরা বাইরে ডাকছে। কুহেলি চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। মাইকেল তড়িঘড়ি মেঝে থেকে নিজের শীতল পাটি আর চাদর গুটিয়ে এক কোণে সরিয়ে রাখল। তারপর নিজে গিয়ে চৌকির এক পাশে কুহেলির কাছে শুয়ে পড়ল। কুহেলি তো খানিকটা অবাক। এ কি, তুমি এখানে কেন? চুপ চুপ করো, চুপ করো। ওরা দরজা খুললে যদি দেখে যে আমি নিচে আর তুমি ওপরে, তাহলে সন্দেহ করবে। তুমি যাও, দরজাটা খুলে দাও, দেখাও যেন আমরা একসাথেই ঘুমোচ্ছিলাম। কুহেলি খানিকটা লজ্জা পেল, তবু পরিস্থিতির গুরুত্বটা বুঝল। আলতো করে নিজের শাড়িটা ঠিক করে নিল, তারপর দরজা খুলল। দরজার বাইরে তখন সেই আদিবাসী মহিলা হাতে এক ঘটি জল আর কিছু নিম দাঁতন নিয়ে দাঁড়িয়ে আছেন।
রাইতটো বেশ জুত করে ঘুমাইলি তো বিটি। বাবুকে তুল দিনি, মুখটা ধুয়েলা তোরা। হ্যাঁ দিদি, আমরা খুব ভালো ঘুমিয়েছি। আসলে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো, ড্রাইভার আসবে বলেছে। ওরা চলে যাবে শুনে মহিলা বেশ চোখ বড় বড় করে বলল, এ কি কথা করছিস বিটি? আজ কোথাও যাওয়া হবে ক্লাই? আজ যে আমাদের বাহা পরবটো আছে বটে। নতুন ফুল ফুইটেছে, নতুন পাতা লিয়েছে, শাল মহুল। আইজ গায়ে ঠাকুর থানে পুজো হবে, মাদল বাজবে, হাড়িয়া হবে। তোরা আমাদিগের গায়ের মেহমান আসিসলো, আইজ না গেলেই লয় কেনে? কুহেলি প্রত্যুত্তরে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সকাল তখন প্রায় 7টা। কুহেলি আর মাইকেল বারান্দায় বসে একে অপরের দিকে তাকাচ্ছে। ওরাও খানিকটা কনফিউজড। মাইকেল মাঝে মাঝেই ফোনটা চেক করছে। হঠাৎ ড্রাইভারের নাম্বার ভেসে উঠল ফোনের স্ক্রিনে। ফোনটা কানে দিতেই মাইকেলকে বেশ চিন্তিত দেখালো। সে কি গো, এ তুমি কি বলছো? আর তাহলে আজকে সারা দিন গাড়িটা সারানোই যাবে না? আমরা তাহলে সারা দিন এখানে? এ তো কেলেঙ্কারির ব্যাপার। হ্যাঁ গো বাবু, আজ এখানে ওদের কিছু একটা ওই পরব আছে, তার জন্য আজকে এখানে সব দোকানপাটি বন্ধ। এখান থেকে প্রায় 20-22 কিলোমিটার গিয়ে টায়ার চেঞ্জ করতে হবে, সেটাও তো সময় লাগবে অনেক। কাল সকালের আগে মনে হচ্ছে না কিছুই হবে। পাশের কোনো শহর অঞ্চল থেকে টায়ার নিয়ে আসার জন্য গাড়িও পাবো না এখানে। কুহেলি, বিপদ তো বাড়লো। ড্রাইভার ফোন করেছিল, বলল আজ গ্রামের আশেপাশে সব দোকানপাট নাকি বন্ধই থাকবে। এমনকি ওই দূরে যে শহরটা থেকে টায়ার আসবে সেখানে যাওয়ার গাড়িও এই পরবের জন্য বেরোচ্ছে না। আজ সারাটা দিন মেকানিক পাওয়ার কোনো চান্স নেই। সে কি মাইকেল, তার মানে আমাদের আরো একটা দিন এখানে আটকে থাকতে হবে? যদি পুলিশ এই গ্রামে চলে আসে, বাবা তো নিশ্চয়ই সব চেকপোস্টে খবর দিয়ে দিয়েছে। আমিও তো সেটাই ভাবছি। কিন্তু শুভ্র বলেছিল যে এই জায়গাটা বেশ রিমোট, আর আজ পরবের দিনে পুলিশ সাধারণত এইসব রাস্তায় খুব একটা ঝামেলা করতে আসবে বলে মনে হয় না। কিন্তু তবুও না, রিস্কটা থেকেই যাচ্ছে জানো। আমার নিজের জন্য ভয় লাগছে না মাইকেল, ভয় লাগছে তোমার জন্য। যদি তোমার কিছু হয়, আমার বাবা তোমাকে কিছুতেই ছাড়বে না। কিন্তু অত অত দুশ্চিন্তা করো না তো, পরিস্থিতি সব সামলে নেবে। কুহেলির গলায় তখন গভীর দুশ্চিন্তা। ঠিক সেই সময় সেই দুই আদিবাসী মহিলা নতুন শালের ডাল আর পলাশ ফুল নিয়ে হাজির হলো। ওদের মুখে যেন অমলিন হাসি। ওদের হাতে সুন্দর কারুকাজ করা মাটির ঘটিতে সিঁদুর আর চন্দন। কি গো বাবু, কি স্তব ভাবছিস? বিটির মুখটো আমসি হয়ে গেছে কেনে? ও বিটি, ভয়টো সার, আইজ বাহা পরব, ঠাকুর সব বিপদ হরণ করিবে। চল আমাদিকে সাথে, মেলা বসবে বনে। ওদের সেই সারল্য আর হাসি মাখা মুখ আর অকৃত্রিম আন্তরিকতায় মাইকেল আর কুহেলির ভিতরের টেনশনটা যেন এক মুহূর্তের জন্য স্তিমিত হয়ে এলো। কুহেলি মাইকেলের দিকে তাকালো। মাইকেল মাথা নেড়ে সায় দিল। ঠিক আছে দিদি, তোমরা যখন এত করে বলছো, আজ তাহলে আমরা তোমাদের এখানেই থেকে যাই, কি বলো কুহেলি? হ্যাঁ, অসুবিধা নেই। তোমাদের বাহা পরব দেখা হয়ে যাবে। ঠিক আছে। আদিবাসী মহিলারা সেই শুনেই খুশিতে আত্মহারা। তারা কুহেলির চুলে একটা বড় পলাশ ফুল গুঁজে দিল। মাইকেল দেখলো এই লাল শাড়ি আর পলাশ ফুল কুহেলিকে একেবারে এই জঙ্গলের রানী মনে হচ্ছে। শহরের সেই আধুনিকা কুহেলি আর এই আদিবাসী বধূ সাজে থাকা কুহেলি, এই দুইয়ের মাঝে যেন আকাশ পাতাল তফাৎ। মাইকেলের মন যেন নতুন হাওয়ায় দুলে উঠল। দূরে তখন বাহা পরবের সুর, মাদলের গম্ভীর আওয়াজ কানে আসছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন পোশাকে সাজতে শুরু করেছে। বাঁকুড়ার এই
শুষ্ক রুক্ষ মাটিতে এখন বসন্তের ছোঁয়া। পলাশ আর শিমুলের লাল রঙে আকাশ যেন আবির মেখেছে। কুহেলি আর মাইকেল বুঝতে পারছে না এই পরব তাদের জীবনে আশীর্বাদ হয়ে আসবে নাকি নতুন কোনো ঝড়ের সংকেত বয়ে আনবে। কিন্তু এই মুহূর্তে মাদলের ওই তালে তালে ওদের হৃদস্পন্দনও যেন একটা অজানা ছন্দে নাচতে শুরু করেছে। শহরের কোলাহল, পুলিশের ধাওয়া, এইসব থেকে ওরা এখন অনেক অনেক দূরে। এই শাল বনের আশ্রয়ে ওরা এখন স্রেফ দুজন আদিবাসী অতিথি, যাদের সম্পর্কের নাম হয়তো এখনো বেনামি। মাইকেল মনে মনে বলল, বাহা পরবে নতুন ফুল ফোটে, আমাদের এই মাঝরাতের গল্পও কি নতুন ফুল ফোটাবে কুহেলি? কুহেলি মাইকেলের চোখের ভাষা পড়ার চেষ্টা করল। তারপর কি যেন বুঝে মৃদু হেসে ওই দুই মহিলার সঙ্গে নাচের আখড়ায় চলেও গেল। শুরু হলো এক অনন্য সাধারণ দিন যাপন। এদিকে তো একরকম চলছে, কিন্তু ওদিকের অবস্থা জানবেন নাকি? দেবানন্দপুরের শান্ত পরিবেশে আজ হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া বইছে। মাইকেলের বাড়ির সামনে একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো। আশুতোষ বাবু, যদিও উনি আজ পুলিশের পোশাক পরে নেই, কিন্তু ওর চাহনি আর গলার স্বর কোনো ক্ষুরোধার তলোয়ারের চেয়ে কম তো নয়ই। ওনার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের বেশ কিছু লোক। কনস্টেবল নিখিলেশ নোটবুক হাতে একটু তটস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছে দূরেই। আমি শেষবার জিজ্ঞেস করছি, এই বাড়ির ছেলেটা কাল রাতে কাকে নিয়ে এসেছিল? যদি এখনো সবাই মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন, তাহলে সব কটাকে থানায় নিয়ে গিয়ে এমন বাটাম দেব। এবার ভিড়ের মধ্যে থেকে আশালতা একটু সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে এলো। ওর স্বভাব সিদ্ধ অভ্যাস অনুযায়ী একটু রং চড়িয়ে কথা বলতে ভালোবাসে ও। ও পুলিশ বাবু, আমরা কি আর সাদ করে মুখ বুঝে আছি নাকি গো? এই যে মধুর মা বসে আছে, ওনার গুণধর ছেলেই তো মাঝরাতে ওই মেয়েটাকে ধরে নিয়েছিল। আমরা তো ভালোর জন্যই বললুম যে গায়ের বদনাম করুনি বাপু, কিন্তু আমাদের কথা শুনলে তো ভোর হতে না হতেই ছেলেটা মেয়েটাকে নিয়ে ধাই করে পালিয়ে গেল। নিখিলেশ, ছেলেটার নাম কি বললে? মধুসূদন দাস স্যার, সবাই মাইকেল বলে ডাকে, ই কমার্স কোম্পানিতে কাজ করে। ও পুলিশ বাবু, আর ওই যে শুভ্র, ও তো ওদের সব জানতো গো। ওই তো গাড়ি ডেকে ওদের পালানোর সব ব্যবস্থা করে দিলে। আশুতোষ বাবু এবার নিখিলেশ আর একজন কনস্টেবলকে ইশারায় শুভ্রকে ডেকে আনতে বললেন। শুভ্রর তখন কাঁপুনি দিয়ে জ্বর আসার জোগাড়। পুলিশের জিপ আর আশুতোষ বাবুর সেই রাগী মুখ দেখে ওর তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তোর নাম শুভ্র? খুব তো গাড়ির ব্যবস্থা করে দিয়েছিস পালানোর জন্য। এখন ভালোই ভালোই বলতো, কোহেলি চ্যাটার্জি কোথায়? যদি ভালোই ভালোই সত্যি কথা বলো তবে ছাড় পাবে, নইলে সরকারি কাজে বাধা দেওয়া আর কিডন্যাপিং এর অভিযোগে সোজা হাজতে পূর্ব। বল, কোথায় ওরা? স্যার আমার কোনো দোষ নেই স্যার, ওরা আমাকে খুব জোর করেছিল। মাইকেল আমার ছোটবেলার বন্ধু, একই সঙ্গে কাজ করি। ও বললো যে মেয়েটা বিপদে পড়েছে, তাই আমি শুধু একটা গাড়ি জোগাড় করে দিয়েছিলাম স্যার। এর থেকে বেশি আমি সত্যি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। কোথায় গেছে ওরা? আমি কিন্তু দুবার জিজ্ঞেস করব না, ভালোভাবে বলবি তো বল, না হলে। স্যার ওরা পুরুলিয়া গেছে, আমার এক আত্মীয়র পোল্ট্রি ফার্ম আছে ওখানে, ওখানেই যাওয়ার কথা ওদের। নিখিলেশ, পুরুলিয়া কন্ট্রোল রুমে ফোন করো। ঝালদা আর বাঘমুন্ডি রুটে যত গাড়ি যাচ্ছে সব চেক করো। আর শোন, তুই গ্রাম ছেড়ে এক পাও নড়বি না। যদি দরকার পড়ে তোকে থানায় তুলে নিয়ে গিয়ে আপ্যায়ন করব, মনে থাকে জানো?
পুলিশের জিপটা ধুলো উড়িয়ে সাঁ করে বেরিয়ে গেল। গ্রামবাসী আর আশালতা তখনও দাঁড়িয়ে ফিসফাস করছে। শুভ্র কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকার পর দৌড়ে চলে গেল নিজের বাড়ির ভেতর। তারপর পকেট থেকে কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করল। সময় তখন বেলা 11:45। অন্যদিকে মাদলের শব্দ আর বাহা পরবের আনন্দের মাঝে মাইকেলের ফোনটা পকেটে ভাইব্রেট করে উঠল। ফোনের স্ক্রিনে তখন শুভ্রর নাম দেখে মাইকেলের বুকটা একটু ধক করে উঠল। ও একটু সাইডে গিয়ে ফোনটা ধরল। হ্যালো শুভ্র, কিরে, কিছু খবর আছে? হ্যালো, ওরে মাইকেল, তুই শেষ। পুলিশ সব তোদের কথা জেনে গেছে রে। ওই আশালতা পিসি সব উড়ে দিয়েছে। পুলিশ আমার বাড়ি এসেছিল, আমাকে জেরা করেছে। কি বলছিস? পুলিশ সব জেনে গেছে? হ্যাঁ, আমি চাপের মুখে বলতে বাধ্য হয়েছি যে তোরা পুরুলিয়া গেছিস। পুলিশ এখন তোদের ওই পোল্ট্রি ফার্মের দিকে ধাওয়া করবে। তুই খবরদার পুরুলিয়া যাস না। যেখানে আছিস সেখান থেকে অন্য কোথাও পালিয়ে যা। আরে আরে আমি তো পুরুলিয়া যেতেই পারিনি, যাব কি করে? শোন কি হয়েছে, আমাদের গাড়ি তো কাল সেই সন্ধেবেলাতে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামের কাছে পাংচার হয়ে আটকে গেছে। আর আজ এখানে কি সব বাহা পরব টরব চলছে। কোনো গ্যারেজ, কোনো মেকানিক উপায় নেই পাওয়ার। আমরা এই গ্রামেই আটকে আছি। তাও তো ভাগ্য ভালো, একটা থাকার জায়গা জুটেছে। বলিস কি, গাড়ি খারাপ হয়ে আটকে গেছিস? এটা তো সাপে বড় হলো রে। পুলিশ এখন পুরুলিয়ার আশেপাশে তোদের খুঁজবে, আর তোরা আছিস মাঝপথে অন্য কোনো গ্রামে। কিন্তু ভাই, কতক্ষণ লুকোবি? টায়ার ঠিক হলেই তুই অন্য রুট ধর, বুঝলি? যে কোনো রুট। আর ফোনটা এবার রাখছি, পুলিশ নজর রাখছে আমার উপর। সাবধানে থাকিস ভাই। ফোনটা কেটে যেতেই মাইকেল দেখল কুহেলি একটু দূরে দাঁড়িয়ে ওকে দেখছে। কুহেলির মাথায় তখনও সেই পলাশ ফুলটা তাজা, কিন্তু মাইকেলের মুখ দেখে ও বুঝে গেছে কোনো একটা বিপদের অশনি সংকেত দেখতে পাচ্ছে। কুহেলি কাছে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে মাইকেল? শুভ্র ফোন করেছিল? হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। পুলিশ সব জেনে গেছে যে আমরা পালিয়ে এদিকেই এসেছি। হ্যাঁ? হ্যাঁ, তোমার বাবা শুভ্রর থেকে আমাদের পুরুলিয়ার ঠিকানাটাও বের করে নিয়েছে। ওরা এখন পুরুলিয়ার দিকে তোমাকে আর আমাকে খুঁজতে যাচ্ছে। তার মানে আমাদের এই আটকে পড়াটাই আমাদের বাঁচিয়ে দিল। হ্যাঁ, বলতে পারো সাময়িকভাবে তাই। কিন্তু পুলিশ যদি বাঁকুড়ার এই রুটেও নজরদারি বাড়ায়, তবে কিন্তু আমরা খুব বেশিক্ষণ এভাবে গা ঢাকা দিয়ে এখানে থাকতে পারবো না। কুহেলি, কি হবে মাইকেল? এখন না আমাদের খুব ভেবে চিন্তে পা ফেলতে হবে, জানো। দেখছি কি করা যায়। কুহেলি মাইকেলের হাতটা আবার শক্ত করে ধরল। চারিদিকে তখন মাদলের ছন্দ তুঙ্গে, কিন্তু এই দুই পলাতক হৃদয়ের মাঝে এখন কেবলই অনিশ্চয়তার ডামাডোল। ব্যান্ডেল থেকে পুলিশের জিপ ততক্ষণে হাইওয়ে ধরে পুরুলিয়ার দিকে ছুটছে, আর এদিকে ওরা তখন বাঁকুড়ার এক অজানা গ্রামে বাহা পরবের পলাশ রাঙা আবহে সময়ের সঙ্গে সঙ্গে পাঞ্জা লড়ছে। একদিকে আইন আর অন্যদিকে ভালোবাসা আর আশ্রয়ের লড়াই। ভাগ্য তাদের এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরা সম্ভব নয়। এখন দেখার, বাহা পরবের এই মায়াবী ধুলো কি পারবে পুলিশের চোখে ধুলো দিতে, নাকি পলাশ ফুলের লালে মিশে যাবে এই অসমাপ্ত প্রেমের গল্পের সমাপ্তি। গাড়িতে যেতে যেতেই নিখিলেশের তৎপরতা তুঙ্গে। একের পর এক ফোন কল আর কম্পিউটারের স্ক্রিনে নজর রেখে চলেছে। আশুতোষ বাবুও বেশ বিচলিত। ওর দুশ্চিন্তা ক্রমশ রাগের আকার নিচ্ছে। স্যার, ট্র্যাক হয়েছে। যে সাদা গাড়িটার নাম্বার আমরা সার্কুলেট করেছিলাম সেটা বাঁকুড়া আর পুরুলিয়ার সীমানার কাছাকাছি একটা জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে। জিপিএস লোকেশন আর সোর্স মারফত খবর পেয়েছি গাড়িটা সেই কাল সন্ধেবেলা থেকে ওখানেই রয়েছে, কোনো মুভমেন্ট করছে না। তার মানে ওরা আসলে পুরুলিয়াতে নেই। তার মানে ওখানেই কোথাও লুকিয়ে আছে। ওই ছোকরাটা আমায় তাহলে মিথ্যে কথা বলল।
ঠিক আছে, ওকে আমি পরে দেখছি। তুমি এক কাজ করো, ফোর্স রেডি করো নিখিলেশ, আমি নিজে যাব। দেরি হলে ওরা আবার রুট বদলে ফেলতে পারে। পুলিশের গাড়ি অবশেষে সাইরেন বাজিয়ে ধুলো উড়িয়ে পৌঁছলো সেই প্রত্যন্ত গ্রামে, যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল। তখন ড্রাইভার তখন সামনে বসে ঝিমুচ্ছিল। পুলিশ দেখে খানিকটা হকচকিয়ে হাত তুলে দাঁড়ালো। আশুতোষ তৎক্ষণাৎ ড্রাইভারের কলার ধরে, কোথায় তারা? সত্যি না বললে তোর এই গাড়ি আজকেই স্ক্র্যাপে পাঠিয়ে দেব। ড্রাইভার বেচারা শুধু শুধুই ফেঁসে গেছে। অগত্যা ওই জঙ্গলের পাশের রাস্তা দিয়ে গ্রামের ভেতরটা দেখিয়ে দিল, যেখানে আজ পরব চলছে। কাল রাত থেকে ওরা যে ওখানেই ছিল সেটাও জানিয়ে দিল ড্রাইভার। তারপর পুলিশ এগোলো গ্রামের রাস্তায়। তখন অবশ্য বাহা পরবের নাচ গান তুঙ্গে। কুহেলি আর মাইকেল মাদলের তালে নিজেদের বিপদ ক্ষণিকের জন্য ভুলে হাসছিল। ঠিক তখনই চারিদিক থেকে পুলিশের কনস্টেবলরা ঘেরাও করলো গ্রাম। আদিবাসী লোকজন তারাও স্তব্ধ হয়ে গেল। আশুতোষ বাবু নিজে হেঁটে এগিয়ে এলেন ওদের দিকে। ওনার চোখে তখন আগুন জ্বলছে। কোহেলি, অনেক নাটক হয়েছে, এবার বাড়ি চলো। আর এই ছেলেটাকে এখনই অ্যারেস্ট করো নিখিলেশ। কিন্তু স্যার, এর এগেনস্টে কোনো ওয়ারেন্ট তো আমরা ইস্যু করিনি, তাহলে কি করে? আশুতোষ চ্যাটার্জির কাউকে অ্যারেস্ট করতে গেলে ওয়ারেন্ট লাগে না, আমার মুখের কথাতেই অ্যারেস্ট করো, তারপর দেখছি কি করা যায়। এমন এমন নন বেলেবল সেকশনে ফাঁসাবো না, জীবনে কোনোদিন আর মুখ তুলে তাকাতে পারবে না। নিখিলেশ মাইকেলের দিকে তাকে ধরতে এগোতেই অদ্ভুত একটা কাণ্ড ঘটল। সেই দুই আদিবাসী মহিলা যারা কাল থেকে কুহেলিদের আগলে রেখেছে, তারা এক হাতে কুহেলিকে ধরল আর অন্য হাতে টাঙ্গি আর লাঠি নিয়ে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ল আর তীক্ষ্ণ স্বরে বলল, ও পুলিশ বাবু, থামো কেনে? আমাদের গায়ের জামাইকে হাত লাগাইতে দিব ক্লাই বটে, বিটি আমাদিগের ঘরের বউ বটে। ওর কথার তালে তাল মেলালো আরো একজন। আইস বাহা পরবটো আসে, আইস কোনো অমঙ্গল হতে দিবক লাই। কেন নিয়ে যাবি বিটিকে? নিজের খুশিতে ওরা ঘর করছে, তোরা কে ওরে আটকানোর? ওদের কথা শুনে রাগে ফেটে পড়েন আশুতোষ। কিসের বউ, কিসের জামাই? ও আমার মেয়ে। মিথ্যে কথা বলেই ছেলেটা ওকে ফুসলিয়ে নিয়ে এসেছে। সরে দাঁড়ান আপনারা, সরকারি কাজে বাধা দেবেন না। এবার প্রতিবাদের সুর কুহেলির গলাতেও। না বাবা, কেউ কাউকে ফুসলিয়ে আনেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। আর এই গ্রাম আমাকে যা পরিচয় দিয়েছে তা একদমই ঠিক। আমি মাইকেলকে বিয়ে করেছি, আমি ওর বিবাহিতা স্ত্রী। মাইকেল আমার হাজবেন্ড, আমি ওকে ছাড়া কোথাও যাব না। তুমি যদি ওকে নিয়ে যাও তবে আমাকেও হাজতে নিয়ে যেতে হবে। পুরো গ্রাম তখন পুলিশের বিরুদ্ধে ফুঁসছে। আশুতোষ বাবু খুব ভালো করেই বুঝলেন, এই প্রত্যন্ত আদিবাসী গ্রামে এখন জোর জবরদস্তি করলে হিতে বিপরীত হবে, দাঙ্গা বেঁধে যেতে পারে। ওর দীর্ঘ কেরিয়ারের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। গলার স্বর নামিয়ে নরম হলেন, তারপর খানিকটা অভিনয় করেই বললেন, কোহেলি, কোহেলি মা শোন, আমি তো তোর ভালোই চাই। পুলিশ হলেও আমি তো তোর বাবা, তোর ক্ষতি হোক এমনটা কি আমি চাইবো বল? তুই এইভাবে পালিয়ে বিয়ে করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন বিয়েটা করেই ফেলেছিস তখন এই গ্রামেগঞ্জে পড়ে কেন থাকবি? চল আমার সাথে চল, আমি কথা দিচ্ছি ব্যান্ডেলে ফিরে গিয়ে ধুমধাম করে তোদের বিয়ে দেব। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে চল মা। মাইকেলকেও আমি কিছু বলবো না, ও আমাদের সাথেই যাবে। কুহেলি একবার মাইকেলের দিকে তাকালো। মাইকেল বুঝতে পারল এটাই হয়তো আপাতত বাঁচার একমাত্র রাস্তা। এখন জেদ করলে কুহেলিকে হারিয়ে ফেলার ভয় আছে, আর পুলিশকে অবজ্ঞা করাও যাবে না। তাই মাইকেল কুহেলির কাছে এসে নিচু স্বরে বলল, কুহেলি, তোমার বাবা যখন কথা দিচ্ছেন তখন ফিরে যাওয়াটাই ভালো হবে। এখানে থাকলে আমরা কি করেই বা দিন কাটাবো?
আমাদের সবাই যখন ওদিকেই, আর তাছাড়া তোমার সম্মানটাও তো জড়িয়ে আছে। চলো আমরা আমরা ফিরে যাই। কুহেলি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আশুতোষ বাবুর দিকে তাকালো। ও জানে ওর বাবা লোকটা কতটা ধূর্ত, কিন্তু মাইকেলের নিরাপত্তার কথা ভেবে অবশেষে কুহেলি ফিরে যেতে রাজি হলো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো মাইকেলের গায়ে যদি একটাও আঁচড় লাগে না, তবে আমি কিন্তু কোনো দিন আমার মুখ দেখাবো না। আদিবাসী মহিলারা চোখের জল মুছে কুহেলিদের বিদায় জানালো। কুহেলি আর মাইকেল পুলিশের জিপে উঠে পড়ল। গাড়ির এক পাশে আশুতোষ বাবু আর অন্য পাশে নিখিলেশ। গাড়ির কাঁচ দিয়ে কুহেলি শেষবারের মতো সেই পলাশরাঙা গ্রামটার দিকে তাকালো। যে সিঁদুর মাইকেল কাল রাতে পরিয়ে দিয়েছিল, সেটা আজ এক অলিখিত প্রতিজ্ঞার মতো তার কপালে রয়ে গেল। গাড়িটা ধুলো উড়িয়ে চলল ব্যান্ডেলের দিকে, কিন্তু গাড়ির ভিতরে যে নীরবতা, তা যেন কোনো ঝড়ের পূর্বাভাস। আদিবাসী গ্রাম থেকে ফেরার পথে কুহেলির চুলে গোঁজা সেই পলাশ ফুলটা ধীরে ধীরে শুকিয়ে এলো, কিন্তু মাইকেলের হাত গাড়ির ভিতরেও ও ছাড়েনি। আশুতোষ বাবু সামনের সিটে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। ওর মনের ভেতর তখন অন্য চাল চলছে। নিখিলেশ অপরাধ বোধে মাথা নিচু করে বসে আছে। বাহা পরবের মাদলের শব্দ মিলিয়ে যাচ্ছে দূরে, রয়ে যাচ্ছে শুধুই গাড়ির ইঞ্জিনের এক ঘেয়ে আওয়াজ আর চারটে মানুষের চার রকম দোলাচল। অবশেষে বাড়ি ফিরল কুহেলি। বাড়ি ফেরার পর আশুতোষ বাবুর চেহারার অভিব্যক্তি বদলে গেল। আদিবাসী গ্রামের সেই নমনীয়তা এখন বরফ শীতল নিষ্ঠুরতায় পরিণত হয়েছে। সেটা যে এক প্রকার অভিনয় ছিল, তা আর বুঝতে বাকি রইল না কুহেলির। মাইকেলকে জিপ থেকে নামিয়ে কোনো কথা না বলে ছেড়ে দিলেও কুহেলিকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেলেন বাড়িতে। অনেক আহ্লাদ দিয়েছি তোকে, তার ফল আজ হাতে নাতে পেলাম। একটা চালচুলোহীন ছেলের সঙ্গে পুলিশের মেয়ে পালিয়েছে, এই খবর জানাজানি হলে চ্যাটার্জি বাড়ির মুখে চুনকালি পড়তো। আমরা সমাজে মুখ দেখাতে পারতাম। বাবা, তুমি আমাদের বিয়ে দেবে বলেছিলে, তুমি কথা দিয়েছিলে আমাদের মেনে নেবে। পাগল নাকি? আশুতোষ চ্যাটার্জি কথার খেলাপ করে না, কিন্তু ওটা ছিল স্ট্র্যাটেজি। তুই কি ভেবেছিলি ওই জঙ্গলি ভূতটার সাথে আমি সত্যি তোর বিয়ে দেব? তোকে আমি যত তাড়াতাড়ি পারবো বিয়ে দিয়ে দেব অন্য কোথাও, আর ততদিন তুই এই ঘরে বন্দি থাকবে। বাইরের দুনিয়ার সাথে তোর সব যোগাযোগ শেষ। দেখ মোবাইল ফোনটা দে। আশুতোষ বাবু মোবাইল ফোনটা কেড়ে নিয়ে বাইরে থেকে ঘরটা তালা বন্ধ করে গট গট করে বেরিয়ে গেলেন। কুহেলি দরজায় ধাক্কা দিতে দিতে কেঁদে উঠল। থানায় নিজের কেবিনে বসে নিখিলেশকে ডেকে পাঠালেন আশুতোষ বাবু। নিখিলেশ ভয়ে ভয়ে ঘরে ঢুকল। ও প্রথমটাই ভেবেছিল হয়তো মাইকেলের ওপর কোনো কেস সাজানোর জন্য ওকে দায়িত্ব দেবে। বসো নিখিলেশ। শোনো, তোমার তো বাড়ি বনগাঁয়, তাই না? এখানে একা একাই থাকো, তোমার সার্ভিস রেকর্ড ভালো, ছেলে হিসেবেও তুমি শান্ত। থ্যাংক ইউ স্যার, কিন্তু হঠাৎ এ কথা। কুহেলিকে নিয়ে আমি আর রিস্ক নিতে চাইছি না। যে কেলেঙ্কারি ও করেছে সেটা ধামাচাপা দেওয়ার একটাই রাস্তা, তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেওয়া। নিখিলেশ, আমি ঠিক করেছি তুমি কুহেলিকে বিয়ে করবে। আমার জামাই হয়ে তুমি চ্যাটার্জি বাড়িতেই থাকবে। কাল থেকে তোড়জোড় শুরু করো, তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলো, প্রয়োজনে আমি নিজেই কথা বলবো। স্যার, এ আপনি কি বলছেন? ম্যাডাম তো মাইকেলকে, মানে আমি কিভাবে স্যার? ম্যাডাম রাজি হবেন না? কোহেলি রাজি হবে কি হবে না সেটা আমি দেখে নেব। তোমার দিক থেকে যেন না না শুনি। মনে রেখো, এটা তোমার প্রমোশনের রাস্তাও কিন্তু হতে পারে, আবার কেরিয়ার ধ্বংসের কারণও হতে পারে। যাও।
নিখিলেশ ঘর থেকে ঘামতে ঘামতে বেরিয়ে গেল। তার হঠাৎ এমন বিয়ের প্রস্তাব আসবে, তাও আবার এরকম একটা পরিস্থিতিতে, সেটাও ভাবতেই পারেনি। কিন্তু এভাবে একটা জবরদস্তির বিয়েতে সামিল হওয়া, না, অন্তত ওর বিবেকে সায় দিচ্ছে না। ও চট জলদি ওর ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে শুভ্রর নাম্বারটা বের করল। পরের দিন দুপুর প্রায় 12টা। শুভ্রর মারফতে খবর পেয়ে মাইকেল গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। নিখিলেশ আজ এখানে সিভিল ড্রেসে এসেছে। বিয়ের কথা বাড়িতে জানাতে যাবে, এই অজুহাতে আজ ছুটি চেয়ে নিয়েছে। আর আশুতোষবাবু খুশি মনে সেই ছুটি মঞ্জুরও করে দিয়েছেন। দুজনের চোখের চাহনিতে এখন কোনো শত্রুতা নেই, নেই কোনো চোর পুলিশ খেলার ছাপও, বরং এক অসহায় গোপনীয়তা লুকিয়ে রয়েছে। ভাই মাইকেল, স্যার যা করছেন সেটা অন্যায়। আমাকে জোর করে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু আমি জানি কুহেলি ম্যাডাম আপনাকে কতটা ভালোবাসেন। আমি এই বিয়েটা করতে পারবো না, কিন্তু স্যারের মুখে না বলার সাহসও আমার নেই। তাহলে তাহলে উপায়? কুহেলি তো বাড়িতে প্রায় বন্দি হয়ে বসে আছে। এক কাজ করা যায়, বিয়ের দিন রাতে যখন আমি ওদের বাড়িতে যাব, তখন স্বভাবতই সবাই বরকে নিয়ে ব্যস্ত হয়ে উঠবে, কোণের দিকে নজরদারি থাকবে কম। আমি কোনোভাবে পরিস্থিতি এমন তৈরি করব যাতে কুহেলি ম্যাডাম পালাতে পারেন। আপনি বাইরে গাড়ি নিয়ে রেডি থাকবেন, আমি ভেতর থেকে লজিস্টিক সাপোর্ট দেব। তবে মনে রাখবেন, ধরা পড়লে কিন্তু দুজনেই শেষ। আপনি আপনি আমার জন্য যা যা করছেন তার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না নিখিলেশ বাবু। আমি আমি তৈরি থাকব। আশুতোষ বাবু ঘরে ঢুকে কুহেলিকে বিয়ের সিদ্ধান্ত জানালেন। কুহেলি বাবার এরকম একটা চরমতম সিদ্ধান্তের জন্য একেবারেই তৈরি ছিল না। বাবা ওর প্রতিশোধ স্পৃহায় আখেরে যে নিজের মেয়ের ক্ষতি করে বসছেন, সে কথা আর কি করেই বা বোঝাবে তাকে। কুহেলি স্তম্ভিত হয়ে ওর দিকে তাকিয়ে রইল। বাবা, তুমি শেষ পর্যন্ত নিখিলেশের সঙ্গে আমার বিয়ে ঠিক করলে? ও তো তোমার আন্ডারে কনস্টেবলের চাকরি করে। শুধুমাত্র লোকলজ্জার ভয়ে তুমি আমার জীবনটাই নষ্ট করতে চাইছো? নষ্ট নয়, গুছিয়ে দিচ্ছি। কনস্টেবলের চাকরি করে তো কি হয়েছে? সারা জীবন কি কনস্টেবল হয়েই থাকবে নাকি? পুলিশের ঘরের মেয়ে পুলিশের ঘরের বউ হবে, এটাই নিয়ম। কোনো নিয়ম নয়। শোনো বাবা, আমি ওই দুদিনে মাইকেলের মধ্যে যে কেয়ার দেখেছি, যে নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি, তা তোমার ওই কনস্টেবল পুলিশ কিচ্ছু করতে পারবে না। ও আমাকে বাঁচিয়েছে যখন তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। আমি বিয়ে করলে ওই সাধারণ ছেলেটাকেই করব, কোনো পুলিশকে নয়। বেশি কথা বলিস না। কাল নিখিলেশ আসবে, ওর সঙ্গে গিয়ে বিয়ের কেনাকাটা করবে, আর বাকি যা করার আমি নিজে করব। কুহেলি কান্নায় ভেঙে পড়ে। ওর মনে পড়ছে সেই আদিবাসী গ্রামের ম্লান হেরিকেনের আলোয় মাইকেলের সেই শান্ত চাহনি, সেই সিঁথির সিঁদুর, শাখা পলা, সবই কি মিথ্যে হয়ে যাবে? মনে মনে শুধুই ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। মাইকেল, তুমি তো কথা দিয়েছিলে আমার পাশে থাকবে, সব সময় বন্ধুর মতো আগলে রাখবে। এই পরিস্থিতি থেকে আমাকে মুক্ত করো। ব্যান্ডেলের চ্যাটার্জি বাড়িতে অবশেষে বিয়ের সানাই বাজছে, কিন্তু সেই সুরের আড়ালে জমে রয়েছে বিলাপ আর ষড়যন্ত্রের মেঘ। আশুতোষ বাবু জয়ের হাসি হাসছেন, কিন্তু তিনি জানেনও না ওর বিশ্বস্ত কনস্টেবল আর ওই সাধারণ ছেলেটা ওর নাকের ডগা দিয়ে আরো একবার পালানোর নকশা তৈরি করে ফেলেছে। পলাশ ফুলগুলো শুকিয়ে গেলেও কুহেলির সিঁথির সেই অদৃশ্য সিঁদুর যেন আগ্নেয়গিরির মতো চলছে। আজ সকাল থেকেই চ্যাটার্জি বাড়িতে সাজো সাজো রব। ডেকোরেটররা সব বাঁশ বাঁধছে, প্যান্ডেল তৈরি করছে। আশুতোষ বাবু নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। ঠিক সেই সময় বাইক নিয়ে বাড়িতে হাজির নিখিলেশ। আশুতোষ বাবু নিখিলেশকে দেখে হাসি মুখে বললেন, এসো এসো নিখিলেশ, এই তো আজ একটু কুহেলিকে নিয়ে বেরো, কেনাকাটা যা বাকি আছে সেরে নাও, আর একটু ঘুরে টুরে এসো। নিজেদের মধ্যে জানাশোনাটাও তো দরকার। নিখিলেশ মাথা নিচু করে সম্মতি জানালো। ঘরে তখন কুহেলি পাথরের মূর্তির মতো বসেছিল। আশুতোষ বাবু নিজে গিয়ে ঘর খুলে কুহেলিকে তৈরি হতে বললেন।
কুহেলি প্রথমে প্রচন্ড আপত্তি জানালেও পরে নিখিলের ইশারায় ও শান্ত রইল। কেমন একটা যেন রহস্যের গন্ধ পেল। তারপর বেরোলো নিখিলেশের সঙ্গে। শোনো নিখিলেশ, আমার বাবার চাপে পড়ে তুমি এই বিয়েতে রাজি হয়েছো ঠিকই, কিন্তু আমায় যেখানে খুশি ঘুরিয়ে নিয়ে এলেই আমি তোমার উপর খুশি হব না। আমি তোমাকে কোনোদিন মেনে নেব না। আপনি কেন? আমি নিজেই নিজেকে মেনে নিতে পারছি না ম্যাডাম। তবে দয়া করে এখন একটু শান্ত হন আপনি। আমি আপনাকে কোনো বিয়ের কেনাকাটা করতে নয়, একজনের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি। কুহেলি বেশ অবাক হলো। নিখিলেশ গাড়িটা ব্যান্ডেল চার্চের পিছনে গঙ্গার এক নিরিবিলি ঘাটের কাছে দাঁড় করালো। গাড়ি থেকে নামার পর কুহেলি দেখল বটগাছের আড়ালে দাঁড়িয়ে আছে চেনা অবয়ব। নীল শার্ট আর হেলমেট হাতে মাইকেল। কুহেলি আর নিজেকে ধরে রাখতে পারল না। মাইকেল, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেল। বাবা নিখিলেশের সঙ্গে আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। জানি জানি কুহেলি, সব জানি। শুভ্র আর নিখিলেশ বাবু আমাকে সবটা জানিয়েছেন। ভয় পেও না, আমি তোমাকে এই পরিস্থিতি থেকে ঠিক বের করে নিয়ে আসব। শুধু একটু ভরসা করো। সময় খুব কম, আমাদের এখনই বিয়ের রাতে প্ল্যানটা ফাইনাল করতে হবে। লগ্ন রাত 10টায়, আর ওই সময় পুরোহিত যখন বিয়ের রিচুয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর স্যার যখন অতিথিদের তদারকিতে ব্যস্ত থাকবেন, আমি কুহেলি ম্যাডামকে কোনো একটা অছিলায় বাড়ির পিছনের গেটের দিকে পাঠিয়ে দেব। আমি ঠিক রাত 9টার মধ্যে ওদের বাড়ির গলির সামনে রাস্তায় গাড়ি নিয়ে রেডি থাকব। গঙ্গার এই পারটা দিয়েই ওকে বেরিয়ে আসতে হবে। কিন্তু নিখিলেশ, যদি বাবা টের পেয়ে যায় তাহলে তো তোমার চাকরি, কেরিয়ার সব শেষ হয়ে যাবে। চাকরি গেলে অন্য কিছু করব ম্যাডাম, কিন্তু আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাটা যদি আমি পুলিশি ক্ষমতার অধিকারে পিষে যেতে দিই, তবে আমি মানুষ হিসেবে কোনোদিনও শান্তি পাবো না। তাছাড়া স্যারকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। উনি ভাবেন ক্ষমতার দাপটে সব জেতা যায়, কিন্তু ভালোবাসা যে তার চেয়েও বড় শক্তি, সেটা প্রমাণ করার সময় এসে গেছে। ঠিক আছে, বিয়ের দিন সন্ধেবেলা আমি ফোন করব না, ওটা রিস্কি। নিখিলেশ বাবু, আপনি যখন কুহেলিকে বাড়ি থেকে বের করার জন্য তৈরি করবেন তখনই ওকে সিগন্যাল দিয়ে দেবেন। আর কুহেলি, তুমি তৈরি থেকো। এই জবরদস্তির বিয়েটা শুধুই কিন্তু একটা নাটক, মাথায় রাখবে। হ্যাঁ, নাটকই তো। বিয়ে তো আমাদের সেদিন রাত্রেই হয়ে গেছে। অবশেষে চ্যাটার্জি বাড়ি রাতারাতি আলোর সাজে সেজে উঠেছে। চারিদিকে লোকজনের ব্যস্ততা। বর বেশে হাজির নিখিলেশ, তাকে ঘিরে চলছে বরণ করার পালা। বাড়ির বাইরে তখন বাজি ফাটানোর শব্দ আর শাঁখ আর উলুর ধ্বনি। ঠিক তখনই বাড়ির পিছনে অন্ধকার বারান্দা দিয়ে ছায়ার মতো নেমে এলো কুহেলি। গয়না আর ভারী বেনারসি সামলে কোনো মতে এক ছুটে গেট দিয়ে বেরিয়ে গেল গলির মোড়ে। শুভ্র সেখানে আগে থেকেই অপেক্ষা করছে গাড়ি নিয়ে। তাড়াতাড়ি! এই তো মাইকেল আসছে বাইক নিয়ে ঠিক পেছন পেছন। গাড়িটা ব্যান্ডেল চার্চ ছাড়িয়ে বাঁশবেড়িয়ার নির্জন রাস্তার দিকে যেতে না যেতেই হঠাৎ ঘটল বিপত্তি। ধোঁয়া বেরিয়ে গাড়িটা গোঁ গোঁ শব্দ করে থেমে গেল। কুহেলি আর শুভ্র খানিকটা সামনের দিকে এগিয়ে গেল। এবার কুহেলি ভীষণ বিরক্ত। ও মাই গড! আবার এই ড্রাইভার দাদা, আপনার গাড়িটা কি শুধুমাত্র পালানোর সময় খারাপ হয়ে যায়? দিদিমণি, আমি তো ঠিকই রেখেছিলাম, সবকিছু চেক করেই বেরিয়েছিলাম, কিন্তু ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ধুর, আমার কপালটাই খারাপ। পিছন থেকে মাইকেল বাইক নিয়ে এসে ব্রেক কষল। ওর চোখে মুখে আতঙ্ক। আরে এই কি হলোটা কি? থেমে গেল কেন? মাইকেল, তুমি জিজ্ঞাসা করছো থেমে গেলাম কেন? একটা ভালো গাড়ির ব্যবস্থা করতে পারলে না? এখন পুলিশ ধরলে আমি বলবো আমি তোমাকে চিনিই না, বলবো তুমি আমাকে জোর করে নিয়ে পালিয়ে যাচ্ছিলে। এই মানেটা কি? এত মাথা গরম করছো কেন? আরে এটা তো সেই শুভ্ররই ঠিক করে দেওয়া গাড়ি, আমি কি করব? ততক্ষণে ওরা আবার ক্যাচ কট কট। পুলিশের জিপ থেকে নামলেন আশুতোষ বাবু, আর ওর পেছন পেছন বরের সাজে নিখিলেশ। তোর এত বড় সাহস, আমার নাকের ডগা থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিস? নিখিলেশ, হ্যান্ডকাফটা বের করো, আজ একে আমি জেলের ঘানি টানাবো। আপনি ভুল করছেন।
আমি আপনার মেয়েকে কোনো রকম ভাবেই তুলে নিয়ে আসিনি। আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি। আপনার মেয়ে মানে কুহেলি, তার বিয়ে আগেই হয়ে গিয়েছে। আপনি যেটা করছিলেন সেটা অনৈতিক। একজন বিবাহিতা মহিলাকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসাচ্ছেন, তাও আবার অন্য একটা পুরুষের সঙ্গে। এই কথা যদি জানাজানি হয় তাহলে সোসাইটিতে আপনার মান সম্মান সব থাকবে তো? এবার নিখিলসও এগিয়ে এলো শান্তভাবে, অবাক করে দিয়ে মাইকেলের দিকে না গিয়ে আশুতোষ বাবুর সামনে বুক চিতিয়ে দাঁড়ালো সে। ক্ষমা করবেন স্যার, কিন্তু এবার আর আমি আপনার অর্ডার মানতে পারছি না। আপনি আইনের লোক হয়ে নিজেই আইন ভাঙছেন। কুহেলি ম্যাডাম সাবালিকা, ওর বয়স 18-র চেয়ে বেশি। উনি কাকে ভালোবাসবেন বা কার সাথে থাকবেন সেটা ওর ব্যক্তিগত অধিকার। জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়াটা শুধু অনৈতিক নয় স্যার, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আর কি, অবশেষে পরিস্থিতির কাছে হার মানলেন আশুতোষ বাবু। তারপর? আর মানলাম রে, তোদের এই পাগলামি আর ভালোবাসার কাছে আমার খাঁকি উর্দিটা আজ হেরে গেল। এই মাথামোটা ড্রাইভার, তোর গাড়িটা কি এখন চলবে, নাকি বরকনেকে আমার পুলিশের জিপেই বাড়ি নিয়ে যেতে হবে? আজ রাত্রেই ওই একই লগ্নে আমার মেয়ের বিয়ে দেব মাইকেলের সঙ্গে। আজই ধুমধাম করে কোহেলি আর মাইকেলের বিয়ে হবে। অবশেষে মধুরেণও সমাপয়েত হওয়ার দিকেই, তাই কুহেলি আর মাইকেল দুজনেই এগিয়ে এলো আশুতোষ বাবুকে প্রণাম করতে। আর মৃদু স্বরে কুহেলি বলল, বাবা, হার নয়, তুমি জিতে গেলে, কারণ তুমি তোমার মেয়ের সত্যিকারের খুশিটা উপলব্ধি করতে পেরেছো। ব্যাস, এবার কিন্তু সেই পুরনো সাদা গাড়িটা আর মাঝপথে থামলো না। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরেও আবার বাড়ি ফিরল মাইকেল কুহেলি। চ্যাটার্জি বাড়িতে তখন আগুনের সামনে বসে নতুন জীবনের শপথ নিল ওরা। আর বাইরে দাঁড়িয়ে নিখিলেশ তৃপ্তির হাসি হাসল। বাঁকুড়ার সেই লাল রঙে রাঙানো সিঁদুর আজ পাকাপাকি ভাবে মাইকেল পরিয়ে দিল কুহেলির সিঁথিতে।